আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্ররা, আজকে আমি এসএসসির অ্যাকাউন্টিং এর প্রথম পেপার নিয়ে প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলবো। স্বাভাবিকভাবেই যারা এসএসসি 2027 সালে যারা পরীক্ষায় বসছো তাদের ক্লাস শুরু হয়েছে। এখন একটা প্রবলেম হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি প্রায় 90,000 সাবস্ক্রাইবার আছে এবং এখানে আমরা তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে এখানে 1100-র মতো ভিডিও আছে বিভিন্ন বিজনেস টপিকসে। যেহেতু আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএ, আমি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এফসিএ এবং চার্টার সেক্রেটারি, এবং ডেফিনেটলি অ্যাকাউন্টিং এ ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স করা এবং এলএলবি। তো স্বাভাবিকভাবেই কোশ্চেন আসতে পারে যে আমি এতদিন ধরে 1100 ভিডিও করলাম ডিফারেন্ট প্রফেশনালদের জন্য, চার্টার অ্যাকাউন্টেন্টদের জন্য, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের জন্য, যারা সিএ বা সিএমএ পড়ছে তাদের জন্য, কেন হঠাৎ করে এসএসসি থেকে শুরু করতে হলো? এটির দু তিনটি কারণের প্রথম কারণটা হচ্ছে একটু ব্যক্তিগত। আমার ছেলে ও ইংলিশ ভার্সনে ছিল, খুবই নামকরা একটা স্কুলে। তো ওকে যখন আমি অপশন চাইলাম যে ইংলিশ ভার্সন থেকে বাণিজ্য বিভাগে পড়তে চায়, তখন স্কুল জানালো যে সায়েন্স ছাড়া নেবার সুযোগ নেই। তখন আমি একটা সাহসী ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম যে তাকে হচ্ছে আমি চেঞ্জ করে আপনার হচ্ছে যে, আপনারা খেয়াল করবেন যে বাংলা মিডিয়ামে চলে আসছে। তো এই যে একটা পরিবর্তন আনলাম, আমার মনে হলো যে ছেলেকে একটু অ্যাকাউন্টিংটা পড়াই। এছাড়াও আমি, আমাদের যে সিএ ফার্ম, আমি যে ম্যানেজিং পার্টনার এখানে, প্লাস আমরা বিশ্বলিউশন থেকে অনেক বিজনেস কোর্স করি, তখন দেখি যে প্রফেশনাল লেভেলে যারা আসে তারা কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে যদি অ্যাকাউন্টিং এর কনসেপ্ট একদম ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকটা ক্লিয়ার না থাকে, তাহলে চ্যালেঞ্জ হয়। সেই কারণে এটি আমি করেছি। তো যারা এসএসসি পরীক্ষা দিবে 2027 সালে, এবং ইভেন যারা হচ্ছে এই 25-এ দিবে, 26-এ দিবে, তাদেরও কাজে লাগবে। কিন্তু আমরা 27কে টার্গেট করে সবগুলো সাবজেক্টের আমি ডিটেইলে ডিসকাশন করব এবং সবগুলো টপিকসের উপরই কাভার করার চেষ্টা করব। আশা করি যে তোমরা এই ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবে। সো আমি আশা করি যে তোমরা আমার সাথে এই ক্লাসটা নিয়ে থাকবে। এটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। যদি আমরা দেখি, এটা 2025 সালের সর্বশেষ অক্টোবর নভেম্বর মাসের সংশোধিত পরিমার্জিত সেটি। এবং এখানে আজকে আমরা শুরু করব হিসাব বিজ্ঞান পরিচিতি, যেখানে 1 থেকে 7 পাতা। এই ফান্ডামেন্টাল ডিসকাশনগুলো অনেকেই করে না, বাট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে অ্যাকাউন্টিং শিখাবো, আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি, যারা এসএসসি পরীক্ষা দিবে 2026 বা 27, ইভেন 25-এ, তারা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত ফলো করো, তারা যদি কেউ অ্যাকাউন্টিং পেপারে 90 বা 95-এর নিচে পাও, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে দায় করতে পারবা। কারণ আমি এটিকে দীর্ঘ, আমি যখন এসএসসি পাশ করি আজ থেকে 28 বছর আগে, তখন যশোর বোর্ডের হাইয়েস্ট 98 পেয়েছিলাম অ্যাকাউন্টিংয়ে, যেটি ওই বছরের সারা বাংলাদেশেরই হাইয়েস্ট ছিল। তো যাই হোক, তোমাদের এই বইটির হয়তো পিডিএফ একটু দেখতে অসুবিধা হচ্ছে, কারণ বইটা এখনো ডাউনলোড করা যাচ্ছে না। ন্যাশনাল কোর্স অ্যান্ড কারিকুলাম যে বইটা দিয়েছে, আমি অনলাইন থেকেই দেখাচ্ছি। সো প্রথম চ্যাপ্টার, তো সেই জন্য আমি বলছিলাম যে তোমরা যখন আমাকে নিয়মিত ফলো করবে, আমি বিশ্বাস করি যে তোমাদের এটিকে অত্যন্ত সহজভাবে, বোধগম্যভাবে আমি বুঝিয়ে বলতে পারবো। এবং তোমাদের সবচেয়ে যে উপকার হবে সেটি হচ্ছে যে তোমরা এটির একদম ফান্ডামেন্টাল থেকে বুঝতে পারবে, একদম বেসিক থেকে, একদম ক খ থেকে। তো হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান কি, এটি আমার সংজ্ঞা আছে। আমি দীর্ঘদিন যাবত, গত 20 বছর যাবত একটা কথা বলতাম যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। তোমাদের আমি দেখে খুব ভালো লাগলো যে নতুন যে বইটিতে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা এই কথাটা ইউজ করেছে প্রথমবারের মতো। আমি খুব ভালো লাগলো। আর একই সঙ্গে সঙ্গে আমি, তোমরা যখন বড় হবে তখন দেখবা যে অ্যাকাউন্টিং এর কিছু গ্রামার আছে, এটাকে আমরা বলি আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তা আমি বলি হচ্ছে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং ইজ দ্য বিজনেস অফ ল্যাঙ্গুয়েজ, বা হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ল্যাঙ্গুয়েজ, এবং এটার গ্রামারটা হচ্ছে আইএফআরএস যেটিকে বলা হয়। তো এটা তোমরা ভবিষ্যতে আমার সাথে ক্লাস করতে থাকলে আস্তে আস্তে জানতে পারবা। তোমরা আজকে যারা শুরু করেছো, তাদের জীবনের লক্ষ্য থাকবে হয়তো চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হওয়া, গ্লোবাল কোম্পানিতে চাকরি করা, ব্যাংকার হওয়া, বাণিজ্য অনুষদে সারা বাংলাদেশের, ইভেন ফাইন্যান্স মিনিস্টার হওয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া, এনবিআর এর টপ লেভেলে যাওয়া বিসিএস দিয়ে। এই যে তোমাদের যে ইচ্ছা, সেই কারণে আজকে কিন্তু হিসাব বিজ্ঞান নিয়েছো। তো আহ, একদম শীতের শুরু, বছরের শুরু 1 তারিখ থেকেই তোমাদের সাথে এই প্ল্যানটা শুরু করলাম, প্রথম বছর। তো এখানে হিসাব বিজ্ঞান পরিচিতিতে ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন প্রয়োজন হয়। তুমি
তোমার বাবার থেকে সকালে 100 টাকা নিয়ে গেলে, তুমি এটা রিক্সা ভাড়া দিলে স্কুলে যাওয়ার জন্য, এবং কিছু টিফিন টিফিন কিনে খেলে, একটা পেন্সিল কিনলে, এটাও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, কিন্তু এটা তোমার ব্যক্তির ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, মনে রাখতে হবে। এ সকল ঘটনার সংখ্যা অগণিত এবং বৈচিত্র্যময়, প্রতিদিনই প্রচুর ঘটছে আমাদের আশেপাশে। তুমি অনলাইনে অর্ডার করছো, তোমার বাবা মা অর্ডার করছে, বাবা স্যালারি পাচ্ছেন, এই ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনটা কন্টিনিউয়াসলি হচ্ছে। নির্দিষ্ট পদ্ধতি এবং কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। অর্থাৎ একটা সিস্টেমেটিক প্রসেস ছাড়া এত ট্রানজেকশন তুমি কিভাবে রেকর্ড করবে, এটি কিন্তু কোনোভাবে সম্ভব নয়। যে কারণে আমরা বলছি যে হিসাব বিজ্ঞান ইজ এ ম্যাথডিক্যাল প্রসেস, একটা প্রক্রিয়া, একটা মেথড, একটা সিস্টেম। তো বলছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি এবং কৌশল আলোচনা করে। অর্থাৎ ইজ এ প্রসেস, অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস, হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে নিয়মিতভাবে অ্যাকাউন্টিং সিস্টেমে জার্নাল এন্ট্রির মাধ্যমে, যেটাকে আমরা জাবেদা বলে থাকি বাংলায়, এই জাবেদার মাধ্যমে এটাকে রেকর্ড করে, অ্যানালাইসিস করে এটার একটা সামগ্রিক ফলাফল এবং এটা পর্যালোচনা করতে পারি আমরা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানে ইন্টারনাল এবং বাহ্যিক বিভিন্ন পক্ষ, অর্থাৎ বাইরে যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠানের যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনি, যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করি, অর্থাৎ আমাদের কাস্টমার, আমাদের যে যারা হচ্ছে আমাদের আমাদের পারচেজার বা আমাদের ক্রেতা বিক্রেতা, এবং আমাদেরকে লোন দেয় যেসব ব্যাংক, আমাদেরকে ঋণ দেয়, এই ধরনের প্রতিষ্ঠান এক্সটার্নাল। আবার অভ্যন্তরীণও কিছু কিছু আছে, যেমন আমাদের আহ, মালিকানা সত্ত্ব মানে ওনাররা যে ক্যাপিটাল দেয়, এটি সামনে আমি ক্লিয়ার করব। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী থাকে। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনের সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে। অর্থাৎ আমরা, অ্যাকাউন্টিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান সারা বছর শেষে তার কতটুকু সম্পদ বা অ্যাসেট আছে, তার কতটুকু ঋণ বা লাইবিলিটি আছে, তার কতটুকু সেলস হয়েছে, রেভিনিউ আসছে, তার কতটুকু খরচ হয়েছে, এবং সেটি করতে যে তার কি পরিমাণ প্রফিট বা মুনাফা হয়েছে, এই জিনিসগুলো জানা যায় হচ্ছে আর্থিক প্রতিবেদনের মাধ্যমে। সো এটা আমরা বুঝতে পারলাম। এই অধ্যায় শেষে আমরা যেটি জানতে পারবো, হিসাব বিজ্ঞানের ধারণা করতে পারবো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো আমরা, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ আমরা ব্যাখ্যা করতে পারবো, হিসাব বিজ্ঞানের হিসাবের তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবো, হু ইজ দ্য ইউজার। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমরা আজকে নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে যে অ্যাকাউন্টিং পড়ছো, তোমরা যখন এরপর ইন্টারমিডিয়েট পড়বে, তারপরে অনার্স মাস্টার্স করে বা সিএসিএমএ করে যখন জবে যাবে, তখন তোমাদের এই যে হিসাবটা করছো, এটার ব্যবহারকারী কারা, এটা কে উপকৃত হবে, এটি কান্ট্রি উপকৃত হবে, এটি গভর্নমেন্ট উপকৃত হবে, এটি সমাজের সবাই উপকৃত হবে অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে। তো এই পক্ষগুলা কারা, এটা আমরা বের করতে পারবো। মূল্যবোধ এবং জবাবদিহিতা, অর্থাৎ আমাদের ইথিক্যাল ভ্যালুস এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এবং সমাজের যে আমাদের নৈতিক যে বিষয়গুলো আছে, ইথিক্স, অ্যাকাউন্টেন্টরা সবচেয়ে ইথিক্যাল হতে হয়। সো সেই জিনিসগুলো আমরা, মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো আমরা। সমাজ এবং পরিবেশের পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, এখন কিন্তু নতুন করে তোমার হচ্ছে পরিবেশ হিসাব বিজ্ঞান আসছে। অর্থাৎ এমন ভাবে আমরা প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করব, যেভাবে রেকর্ড করব, যাতে করে প্রতিষ্ঠান পরিবেশের ক্ষতি করে কোনো প্রোডাকশন না করতে পারে, অর্থাৎ উৎপাদন না করতে পারে, এবং কর্মী বান্ধব হয়, সমাজ বান্ধব হয়, সেই অ্যাকাউন্টিংটা অলরেডি আসছে। এটি আমি, তোমরা যদিও এই কোর্সে এত ডিটেল নেই, বা আমি মাঝে মাঝে চেষ্টা করব তোমাদেরকে কিছু কিছু এক্সট্রা নলেজ দেওয়ার জন্য, যেটি তোমরা পরীক্ষায় খাতায় লিখলে যেমন টিচাররা অনেক খুশি হবে, বেশি মার্কস পাবা, তেমনি ভাবে ভবিষ্যতে তোমার ইন্টারমিডিয়েট, অনার্স মাস্টার্স, তারপর হচ্ছে সিএসসিএমএ তে যখন তোমরা প্ল্যান করবা, তোমাদের এই ফাউন্ডেশন বা তোমাদের ভিত্তিটা খুব মজবুত হবে। দৈনন্দিন এবং ব্যক্তিগত, পারিবারিক এবং প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের হিসাব রাখতে আগ্রহী হব আমরা। আমরা আমাদের বাসার হিসাবটা রাখবো, আমাদের ফ্যামিলির হিসাবটা। হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায় বা ইনকাম রিসিভড, খরচ পরিশোধ, ক্রয় এবং বিক্রয়, পণ্য, সম্পদের ক্রয় এবং বিক্রয়, পণ্যের ক্রয় এবং বিক্রয়, অ্যাসেটের বাই সেল, আবার হচ্ছে পণ্য অর্থাৎ প্রোডাক্ট অথবা
তুমি যে পণ্য নিয়ে ব্যবসা করবা, হ্যাঁ, সেই ব্যবসার ক্রয় বিক্রয়, দেনাদারের আদায় অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়। দেনাদার যে কথাটা, এটা বাংলায় আমরা বলি, এটা ডেটরও বলা হয়। ব্রিটিশ সিস্টেমে ডেটর বলা হয়, আমেরিকানরা অ্যাকাউন্টস রিসিভেবল বলে, এবং বাংলায় বলা হয় দেনাদার। দেনাদার হতে আদায়, এবং পাওনাদার অর্থাৎ অ্যাকাউন্টস পেয়াবল বা ক্রেডিটর, এটাকে পাওনাদার বলা হয়। ইয়েতে আমি মাঝে মাঝে তোমাদেরকে যখন পড়াবো, তখন হচ্ছে বাংলার কিছুটা ইংরেজি সিনোনিমাস যে টার্মগুলো আছে এগুলো বলে রাখবো, যাতে করে ভবিষ্যতে এবং তোমাদের ফাউন্ডেশনটা আরো স্ট্রং হয়। তো আমি যেটা বলার চেষ্টা করলাম যে পাওনাদারের পরিশোধ ইত্যাদি, সরি, দেনাদার হতে আদায়, পাওনাদার হতে পরিশোধ ইত্যাদি হিসাব বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী জানা যায়, আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। এবার আসি হিসাব বিজ্ঞান বিষয়ে আর্থিক লেনদেনের লিপিবদ্ধকরণ, যেটা জার্নালাইজ বা জাবেদা বলে, শ্রেণীবদ্ধকরণ বা লেজার, যেটাকে আমরা খতিয়ান বলি, তারপরে ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে, এবং এসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবে বিভিন্ন বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট ও প্রতিবেদন রিপোর্ট প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটি আমি গত 20 বছর ধরে বলার চেষ্টা করছি। এটি টেক্সট বুকে বা তোমাদের ন্যাশনাল কারিকুলামে আসছে, আমি খুব খুশি হলাম। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। অর্থাৎ ব্যবসায়ের যে ফলাফল, তুমি যে খেলো, ক্রিকেট ফুটবল খেলো, এটাকে ক্রিকেটে কত রান করলে, কত উইকেট পড়লো, ম্যাচ উইন করলো কিনা, এই যে ফলাফল, ব্যবসারও বছর শেষে মাস শেষে একটা ফলাফল সবাই জানতে চায়। প্রফিট হলো মানে আয় হলো নাকি ক্ষতি হলো, মানে আমরা কি মুনাফা করতে পারলাম নাকি আমাদের হচ্ছে লস হয়ে গেল, ক্ষতি হলো, এটি আমরা জানতে পারবো। একইভাবে আমাদের অ্যাসেট আছে কেমন, ক্যাপিটাল কেমন আছে, এটা আমরা জানতে পারবো। সো এখানে কাজ, তোমার বাসার জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠানে যাবতীয় আর্থিক কার্যাবলীর তালিকা প্রস্তুত করবার জন্য তোমাদেরকে বলা হয়েছে। সো আমি তোমাদেরকে হেল্প করি, এটি তোমাদের কাজ হবে, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যাবতীয় আর্থিক কার্যাবলীর প্রথম হতে পারে যে হচ্ছে ওনার্স যা ইকুইটি দেয়, মানে হচ্ছে যেটা হচ্ছে মালিক পক্ষ যে টাকা দেয়, এটি একটি হতে পারে। মালিকরা টাকা উত্তোলন করে। বিক্রয় হতে পারে, আমি যে প্রোডাক্টটা আমি ব্যবসা করি সেটি বিক্রয় একটা অর্থনৈতিক কার্যক্রম। আমাদের ক্রয়, যে যে প্রোডাক্টটা আমরা, যে পণ্যটা আমরা বিক্রি করব, সেই প্রোডাক্ট বা পণ্যের ক্রয়টাও একটা অর্থনৈতিক কার্যাবলী বা একটা ব্যবসার আর্থিক কার্যাবলী। আমাদের যে ওয়ার্কার বা আমাদের যে এমপ্লয়ি বা আমাদের যেসব লোকজন আমাদের এখানে কাজ করে, কর্মী, সেই কর্মীদের বেতন দেয়াটা বা স্যালারি দেয়াটাও একটা অর্থনৈতিক কার্যক্রম। আমরা ব্যাংক থেকে লোন নিলাম বা ঋণ নিলাম, এটিও একটা অর্থনৈতিক কার্যক্রম। এই ধরনের অনেকগুলো তোমরা লিখতে পারবা। রেন্ট প্রদান, বা একটা অফিস ভাড়া বা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিলে সে রেন্ট প্রদান। তুমি হচ্ছে ইলেকট্রিসিটি বিল বা বৈদ্যুতিক বিল পরিশোধ করলে সেটি একটি অর্থনৈতিক কার্যক্রম। সো এগুলো সবই কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের তালিকা। তোমরা আরো আমার এই ভিডিওর নিচে বা তোমরা যারা তৈরি করছো, এখানে অন্তত 10টা অর্থনৈতিক কার্যক্রম তোমরা লিখবে। এবার আসো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা সম্ভব নয়। যে কারণে তাই আর তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, তার মানে আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো যে ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে অ্যাকাউন্টিং যে একটা সাইন্টিফিক্যাল অ্যাকাউন্টস হচ্ছে, অ্যাকাউন্টিংটা অনেকে বলবে যে এটা কিন্তু মোস্টলি সায়েন্স, এবং যেহেতু লিটারেচার যায় কিছু কিছু জায়গায় আর্টস এবং কমার্স, বাট মূলত অ্যাকাউন্টিং ইজ বেসিকলি সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স। এটি কিন্তু একদম প্রমাণ করে দিব যে আসলে এখানে কিন্তু সুযোগ নাই যে তোমার হচ্ছে যে এখানে কোনো ইতিহাস না, এটি হচ্ছে ফ্যাক্ট। এটা আমরা হিসাব বিজ্ঞানের ইতিহাস জানবো, ব্যাকগ্রাউন্ড জানবো, কিন্তু যখন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং করব, এটি একই সঙ্গে সঙ্গে ইকোনমিক্স, এটাকে বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স, এবং এটি সায়েন্স, পিওর একটা বিজ্ঞান, হিসাব একটা বিজ্ঞান। তো বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল এবং আর্থিক প্রথমটা বলছিলাম যে লেনদেন সমূহ সঠিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল
আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, যেটা জার্নালাইজ বলে বা জাবেদা বলা হয়। 2 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা প্রদান করা। হ্যাঁ, নদী যেমন গতি প্রকৃতি চেঞ্জ হয়, নদীর দেখবা যে বাঁকে বাঁকে পরিবর্তন হয়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমি একই সঙ্গে সঙ্গে একটা আইটি কোম্পানির চেয়ারম্যান এবং আমাদের একটা সিএ ফার্ম, যেখানে আরো 3জন চার্টার অ্যাকাউন্টেন্ট আমরা পার্টনার হিসেবে কাজ করি, আমি ম্যানেজিং পার্টনার এবং সিইও। সেই প্রতিষ্ঠানেও কিন্তু আমরা প্রতিনিয়ত হচ্ছে এরকম নদীর বাঁকের মতো হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন দেখতে পাই। সেটি গতি প্রকৃতি তোমরা জানতে পারবা। যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে হচ্ছে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। প্রতিষ্ঠানের সম্পদ অর্থাৎ অ্যাসেট, দায় লাইবিলিটি, মালিকানা সত্ত্ব অর্থাৎ ওনার্স ইকুইটির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। ব্যয় নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। অর্থাৎ যখনই তুমি অ্যাকাউন্টিং করবা, যখনই তুমি ব্যয়টাকে প্রপারলি রেকর্ড করবা, তখন কিন্তু রেকর্ডিং এর মাধ্যমে তুমি জানতে পারবা যে ওভার এক্সপেন্ডিচার হচ্ছে কিনা, অতিরিক্ত খরচ হচ্ছে কিনা, কোথাও কোনো মানে অপচয় হয়ে যাচ্ছে কিনা, কোনো কিছু লস হচ্ছে কিনা। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা এবং জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের বিকল্প নাই। যথাযথ হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতারণা এবং জালিয়াতি, ফ্রড, দেখবা যে চুরি হয়, ফ্রড হয়, জালিয়াতি হয়, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়। তাহলে যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা এবং জালিয়াতি রোধের পাশাপাশি তার নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমাদের কিন্তু প্রথম 10 মার্কসের যে থিওরি আসবে, 5 মার্কের থিওরি আসবে, সেটি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটা বারবার টেনে দেখলে তোমাদেরকে আলাদাভাবে পড়তে হবে না, তোমরা লিখতে পারবে। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার হয়। আমি হচ্ছে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, যেটি হচ্ছে ব্যবসার আর্থিক প্রতিবেদন বলা হয়, বিবরণী বলা হয়, এই প্রতিবেদন বা বিবরণী হচ্ছে অ্যাকাউন্টিং এর জাবেদা থেকে শুরু আমরা দেখব। সেই জাবেদার মাধ্যমে যখন আমরা হচ্ছে এটি রেকর্ড হবে এবং ক্লাসিফাই হবে, জার্নালাইজ হবে, লেজার হবে মানে খতিয়ান, এবং সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা আমরা লাভ ক্ষতি হিসাব, উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট এগুলো নিয়ে বলবো। তখন সেটি দিয়ে কি হবে, তোমাকে সবাইকে, যেমন রিলেটেড যারা আছে এর পক্ষ, তাদেরকে জানানো যাবে এবং ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানের একাধিক বছরে আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি এবং অবনতির বিভিন্ন দিক চিহ্নিতকরণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি, এদের হচ্ছে অর্থের উদ্দেশ্য, মানে অর্থের ইনফ্লো, মানে অর্থ যেখানে আসে এবং যেখানে খরচ হয় সেটি আমরা রেকর্ড করতে পারবো। সরকারের বিভিন্ন উৎস হতে কর, অর্থাৎ গভর্নমেন্ট যে ব্যবসা থেকে কর, শুল্ক, ভ্যাট, যেটাকে আমরা পরে আরো ক্লিয়ার করব, কর মানে ট্যাক্স, শুল্ক হচ্ছে কাস্টমস বা বিভিন্ন ডিউটি, ভ্যাট এগুলো মানে ভিএটি, ভ্যাট, এটা ধার্য করার জন্য রাজস্বর আদায়ের মাধ্যম আদায় করে, সেটি হচ্ছে বিভিন্ন নিয়মিত এবং উন্নয়ন খাতে এই টাকা গভর্নমেন্ট ব্যবহার করে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। এছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, তুমি কত টাকায় পণ্য সেল করবা, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ, সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো এবং খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যক্তি এবং প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ করবা। অপচয় এখানে দুটো জিনিস, অপচয় আর অবচয়, পরে অবচয় বোঝাবো, ডেপ্রিসিয়েশন ভিন্ন জিনিস। এটা অপচয় রোধে এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। তোমার দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞান কিভাবে সাহায্য করতে পারে তা বলে মনে করো? এটি তোমাকে একটা ক্লু দিয়ে দিই। তোমার বাসার বাবা যে ইনকাম করে এবং সেখান থেকে তুমি যে খরচ করো, অথবা তোমরা যে বিভিন্ন সময় ঈদ, কোরবানি ঈদে বিভিন্ন সময় যে বা বিভিন্ন অন্য ধর্মের যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন সময়ে যে সালামি পাও, সেটি তুমি আজ থেকে হিসাব করো যে আমি এত টাকা পেলাম, এত টাকা জমা আছে, তার থেকে
কত টাকার আইসক্রিম খেলা, কত টাকার একটা হচ্ছে গল্পের বই কিনলে, এইগুলো তুমি একটা খেলনা কিনলে, এই হিসাবটাও তুমি কিন্তু করতে পারো। এভাবে তোমার তোমার ব্যক্তি, তোমার প্রতিষ্ঠান, তোমার পরিবারের হিসাব তুমি রাখতে পারো। হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, এটি হচ্ছে সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং হিসাব গাছের গায়ে দাগ কাটতো, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখতো। এ সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে এবং কৃষি কাজ আরম্ভ করলো আর কি। ঘরে ঘরের যে দরজায় দাগ কেটে রশিতে গিট দিয়ে দিয়ে ফসল এবং মজুদের হিসাব রাখতো। তখন থেকে অ্যাকাউন্টিং ছিল ফর্মাল, হয়তো তখন ইয়ে ছিল না, অ্যাকাউন্টিংটা ফর্মালাইজ ছিল না, কিন্তু তখন ইনফর্মাল অ্যাকাউন্টিং ছিল, অপ্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টিং ছিল, গাছের গায়ে দাগ দিয়ে দড়িতে গিট গিট দিয়ে এটা করা হতো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয় যেটাকে বার্টার বলা হয়, এক্সচেঞ্জ অফ গুডস। তখন কিন্তু মুদ্রা ব্যবস্থাপনার সৃষ্টি হয়নি, মুদ্রা ব্যবস্থা আবিষ্কার হয়নি, কিন্তু আমি চাল উৎপাদন করি, আরেকজন হচ্ছে তোমার হচ্ছে জামা উৎপাদন করে বা শার্ট তৈরি করে বা পোশাক তৈরি করে, তখন আমি তাকে 10 কেজি চালের বদলে একটা পোশাক নিতাম। এটিকে বলা হয় হচ্ছে বিনিময় প্রথা, বা ইংরেজিতে বলা হয় বার্টার। মুদ্রার প্রচলন শুরু হয় এর পরে এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা হয়, এই অঙ্ক অ্যাকাউন্টিং। 1494 সালে আমি তোমাদেরকে এখানে একটা ভিডিও আমার দিব, এসএসসির অ্যাকাউন্টিং এর জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, এটি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখতে পারবে, এটা অনেক ইন্টারেস্টিং। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালির গণিতবিদ সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিতা, এটা হচ্ছে ইতালিয়ান ওয়ার্ড, একটু উচ্চারণ করা কঠিন, নামে একটি বই লিখেন, যেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম বই। এবং এই কারণে ওনাকে মডার্ন অ্যাকাউন্টিং, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়, লিখেন। এবং এতে হিসাব বিজ্ঞানের মূলনীতি, ওই যে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে বলা হয় যে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেমের ব্যাখ্যা করা হয়। এটি হচ্ছে এই 600 বছর যাবত, এই যে 600 বছর যাবত এটি কিন্তু চলছে। হ্যাঁ, তো সময়ের পরিবর্তনের সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এর ফলে হিসাব বিজ্ঞান উন্নতি হয়। আহ, ব্যবসা ব্যবসা যেমন ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধি বৃদ্ধি পেতে থাকে। আহ, আমার একটা বই আছে, এটি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, এটি প্রফেশনালদের জন্য, ওখানে এটা অনেক চমৎকার করে দেওয়া আছে। এবং আমি বোধ করি যে যারা এই বইটা এবার তৈরি করেছেন তারাও কিন্তু ওই বইয়ের আদলেতেই লেখা যায়। ওই বইটা অনেক আগের, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং খুবই চমৎকার একটা বই, এখানে আমি বাংলা এটা লেখার চেষ্টা করছি, সেইভাবেই এটা করেছে। আমি খুব খুশি হলাম যে এখনকার বইগুলো, আমরা যখন আজ থেকে 30 বছর আগে অ্যাকাউন্টিং পড়েছি তখন এত ভালো ছিল না। সো যাই হোক, এটা আমি বর্তমানে যে বইগুলো কম্পাইল করেছেন তাদের ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যে প্রায় 1000-এর মতো অ্যাকাউন্টিং বা বিভিন্ন লেকচার, সেগুলো দেখবেন, যাতে করে ছাত্রদেরকে আরো সুন্দর করে আপনারা এই বইটাকে মানে পাঠযোগ্য করে তুলতে পারবেন। এই জন্য মাঝে মাঝে আমি মানে বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য বিভিন্ন সেমিনার এবং শিক্ষামূলক ট্রেনিং আয়োজন করি। এরপরে আমার ইচ্ছা আছে যে আহ, নবম দশম শ্রেণীর শিক্ষকদের নিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং তাদের কিভাবে হাউ টু টিচ দ্য স্টুডেন্ট একটা সেশন করবো, ট্রেনার। এরপর ইন্টারমিডিয়েট ওই প্ল্যানটা আছে। একটু জাস্ট শেয়ার করে রাখলাম, অনেক বড়, আশা করি দোয়া করবো তোমরা আমার জন্য। তো যাই হোক, সময়ের পরিবর্তনের সাথে সাথে হিসাব বিজ্ঞান বা সরি, সময়ের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হয় এবং এর ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হয়। ব্যবসা যেমন ছোট থেকে বড় হয়, তেমনি এর পরিধিও বৃদ্ধি পায়। ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। এরপরে আমরা দেখি বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে হিসাব বিজ্ঞান উন্নয়ন সম্পর্কিত। এবং বর্তমান কম্পিউটারের যুগে আধুনিক অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বলা হয়, মানে এখন হচ্ছে আইটি বেজ অ্যাকাউন্টিং, এটাকে বলা হয় কম্পিউটারাইজ বেজ অ্যাকাউন্টিং। হ্যাঁ, সো বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারাইজ করা হয়েছে। এটা একটা সফটওয়্যার, বা এটা নিয়ে আমি কাজ করি। তোমরা যখন বড় হবে তখন দেখতে পারবে যে অ্যাকাউন্টিং সারা পৃথিবী, আজকে যারা হচ্ছে যে বা তোমার বন্ধুরা যারা সায়েন্স পড়ে ডক্টর ইঞ্জিনিয়ার হবে, তারা হয়তো যখন
তারা কর্মজীবন শুরু করবে 25-30 হাজার টাকায়। তুমি যদি অ্যাকাউন্টেন্ট হও, প্রপারলি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে শুরু করো, তোমার স্টার্টিং স্যালারি 1.5-2 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত হয়, আমরা জানি। এই কারণে তোমাদেরকে আমি উৎসাহ দিচ্ছি যে শুরুর থেকে অ্যাকাউন্টিং, ডে 1 থেকে, ক্লাস 9 থেকে যদি আগ্রহ নিয়ে পড়ো, ইন্টারেস্ট এবং কেন পড়ছো এটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তোমরা অনেক ভালো করবে। যাই হোক, হিসাব বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সাথে হিসাব উন্নয়ন সম্পর্কিত। এবং এখন আমরা দেখেছি অ্যাকাউন্টিং বেস হচ্ছে, অ্যাকাউন্টিংটা কম্পিউটার বেস হয়ে গেছে। ফলে সময় এবং শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ দ্রুত আহ, গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে হিসাব বিজ্ঞান উন্নতি ঘটায়, এটি নিয়ে তোমাদের একটা কাজ দেয়া আছে, আমি তোমাদের ক্লু দেই। সেটি হচ্ছে যে আগে যখন অ্যাকাউন্টিংটা, আমরা, তোমরা ব্যাংকে, তোমার বাবারা বা তোমাদের বড় ভাইরা দেখবা যে ব্যাংকে গেলে ব্যাংকে তোমাদের যে টাকা জমা রাখতো একটা বড় খাতায়, এটাকে বলা হয় টালি খাতায় লিখতো, বাট সেই টালি খাতা এখন নাই। এখন অ্যাকাউন্টিং এর ইভেন এক্সেল বেস থেকে শুরু করে অ্যাকাউন্টিং ইআরপি মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, হ্যাঁ, এর মাধ্যমে সফটওয়্যার আসছে অ্যাকাউন্টিং রেকর্ডগুলো। সবচেয়ে ছোট যেসব সফটওয়্যার আছে, খুবই মানে ছোট প্রসেসর ট্যালি। আমাদের একটা বিস ইআরপি আছে, বিজ ইআরপি। এর বাইরে আমাদের মানেরও আরো কিছু গ্লোবাল সফটওয়্যার আছে, এসএপি, ওরাকল, এগুলো আছে। তো সেই অ্যাকাউন্টিংটা এখন আসলে কেউ ম্যানুয়ালি করে না, সবাই মিনিমাম এক্সেল বেস এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে করে। এবং এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এখন আর খাতায় কেউ লিখে না, এখন কম্পিউটারাইজ করে তোমার হচ্ছে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে রেকর্ডটা রাখে। এটি নিয়ে তোমাদের ক্লু দিলাম। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী আমি বলেছিলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ ওনার্সরা এবং এমপ্লয়িরা, হ্যাঁ, আর হচ্ছে বাইরের হচ্ছে যারা তুমি প্রোডাক্ট কিনছো, যাদের কাছ থেকে প্রোডাক্ট বিক্রি করছো, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করছো, তোমরা যাদের কাছে লোন নিচ্ছ, ব্যাংক থেকে ঋণ নিচ্ছ, এরা হচ্ছে এক্সটার্নাল ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের একটি তথ্য ইনফরমেশন সিস্টেম, একটু আগেই তোমাদেরকে বললাম যে এখন বলা হয় এআইএস, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। তো এটি এত ভালোভাবে হয়তো তোমাদের এখানে লেখা নাই, বাট তোমাদের এখানে বলা আছে যে তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। তোমরা মাথায় রাখো এবং নোট নিয়ে রাখো যে এখনকার অ্যাকাউন্টিং কে বলা হয়, তোমাদের বইতে হয়তো নেক্সট টাইম যখন এই টিচাররা যখন তুলবে, আমি তাদেরকে বলবো যে এখানে এই তথ্যগুলো সন্নিবেশ করবার জন্য, যে এখন অ্যাকাউন্টিং কে বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী বিভিন্ন বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ এবং আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা কারা? মালিক এবং ব্যবস্থাপক। হিসাব হিসাব রক্ষক হিসাব বিজ্ঞানের বই এবং সংশ্লিষ্ট হিসাব বিবরণী তৈরি করেন অ্যাকাউন্টেন্ট। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজাররা, এবং হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থার পরিমাপ এবং পরিমাণ, পরিবর্তন জানতে পারে এবং পরিবর্তনগুলো জানতে পারে। ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ সহজ হয় মালিক এবং ম্যানেজারদের জন্য। আর এক্সটার্নাল ইউজার কারা? বাহ্যিক কারা? ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে, যেমন ব্যাংক, ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ সক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ প্রদান করে। অতএব তোমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুমি ইন্টারনালি ইউজের জন্য ব্যবহার করছো, এটিই কিন্তু ব্যাংকগুলো আবার তোমার কাছে চাইবে। সরকার সরকার হচ্ছে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসার হিসাব হতে তাদের যথাযথভাবে শুল্ক, ভ্যাট যেটি বলছিলাম, ডিউটি, ট্যাক্স, কর এবং ভ্যাট এবং আয়কর আদায় এবং পরিশোধের আহ, আহ, পরিশোধ আহ, আদায় এবং পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হিসাব বিজ্ঞান দেখে থাকে, তোমাদের প্রতিবেদনগুলো দেখে থাকে, ব্যবসায়ের প্রতিবেদনগুলো দেখে থাকে। পাওনাদার, যেটা হচ্ছে ক্রেডিটর, বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ সক্ষমতা যাচাই করে ব্যবহারকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে। সংরক্ষিত হিসাব হতে সহজেই এই ধারণা লাভ করা যায়। এছাড়া হিসাব নিরীক্ষক অর্থাৎ অডিটর, আমরা যেমন অডিট করছি, হিসাব নিরীক্ষক, অডিটর, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু এসএসসির পরে ইন্টারমিডিয়েট পাশ করেই কিন্তু সিএ করা যায়। আমাদের ফার্মে অলরেডি 35 জন স্টুডেন্ট আছে, তার ভিতরে ইন্টারমিডিয়েট পাশ করে এসছে এরকম 4-5 জন অলরেডি আছে। তো তোমরা মাথায় রাখো এবং বিশ্বাস করো যে এটা আগাবে। তাহলে কি বললাম? নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা সবাই জানতে পারে। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীদের তালিকা করো। তো তোমার তালিকা আমরা বলেই দিলাম যে মালিক পক্ষ, ম্যানেজার, ইন্টারনালি যারা চাকরি করে, এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাইরের ব্যবহারকারী গভর্নমেন্ট এজেন্সিস, গভর্নমেন্ট অথরিটি, তারপরে যারা হচ্ছে
ব্যাংক লোন দেয় তোমাদেরকে, হ্যাঁ, ক্রেতা বিক্রেতারা। আচ্ছা, সমাজ এবং পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্মাণের জন্য ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃক সামাজিক এবং পরিবেশের কোনো ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেটাও অবদান রাখে। আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম, জলবায়ু পরিবর্তন রোধে এবং ক্ষতিকারক যে জলবায়ুতে কোনো যেন পরিবর্তন না হয়, কোনো ক্ষতি না হয়, সেটা অ্যাকাউন্টিং দেখে। শিল্প কারখানার থেকে যেন ধোঁয়া এবং পরিবেশের জন্য সীসা আহ, এবং বর্জ্য পদার্থ, দূষিত পানি, দূষিত বাতাস না বের হয়, সেটাও কিন্তু অ্যাকাউন্টিং দেখে। পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ইউজ করা হচ্ছে কিনা এটি দেখে। প্রতিটি ব্যবসায়ের প্রতিষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা, সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি তারা হচ্ছে গাছ লাগায়, শিক্ষা ব্যবস্থায় কন্ট্রিবিউট করে, রোগীর চিকিৎসার ব্যবস্থা করে, এগুলো। তাহলে এখানে তোমাদের কাজ হবে যে সমাজ এবং পরিবেশের হিতকর কয়েকটি কাজ তোমরা জানো, যে বলতে পারো যে অ্যাকাউন্টিং কনফার্ম করে যে হচ্ছে সমাজের জন্য ক্ষতিকারক কোনো বায়ু দূষণ, শব্দ দূষণ এটা যেন না হয়। তারা যেন গাছ লাগানোর দিকে উৎসাহিত করে, শিল্প কারখানাতে যেন বর্জ্য পদার্থ ঠিকভাবে প্রক্রিয়াজাত করে এবং বর্জ্য নির্গমন না হয় পরিবেশে। তারপরে কাঁচামাল যাতে করে ভালো কাঁচামাল ইউজ করা, এটা। মূল্যবোধ সৃষ্টিতে এবং জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। আসলে হিসাব বিজ্ঞান হচ্ছে সততার, এর কোনো বিকল্প নেই। সততা হচ্ছে 0 এবং 10, অর্থাৎ সততা তুমি যদি অনেস্ট সততা তোমার আছে, তাহলে 10 হবে। 10-এর কম সততা হয় না, এটা 0 থেকে 0 হবে অথবা 100 হবে, 7, 8, 8, 5, 6 হবে না। তো সততা, অ্যাকাউন্টেন্টদের সততা হবে 10-এ 10, এটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি, তুমি ব্যাংক থেকে লোন নিলে সময় মতো তো ঋণ পরিশোধ করো। ঋণ ডিফল্টার বা ঋণের এটা যে না হয়, ধর্মীয় মূল্যবোধ মানতে হবে। ধর্মীয় মূল্যবোধ আমাদের পবিত্র কোরআন এবং অন্য ধর্মেও আছে। পবিত্র কোরআনে বলা আছে যে অ্যাকাউন্টিং করবার জন্য, অর্থাৎ হিসাব যেন প্রপারলি রাখা হয়, পাওনাদারদের টাকা বুঝিয়ে দেওয়া হয়, সমাজের জন্য কোনো খারাপ কাজ না করা হয়, এই মূল্যবোধটা জানা দরকার। সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব সৃষ্টি, আমরা ব্যবসা করে, অ্যাকাউন্টিং করে আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা মাথায় রাখবো। জালিয়াতি এবং প্রতারণা প্রতিরোধ, এই যে দেখো এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবা, তোমার বাবারা চাচারা আলাপ করবেন যে বিভিন্ন ব্যাংক থেকে লুট করা হয়েছে, টাকা সরানো হয়েছে, এটা কিন্তু জালিয়াতি এবং ফর্জারি, প্রতারণার মাধ্যমে করা হয়েছে। এটি করা যাবে না, এটা অ্যাকাউন্টিং এর শিক্ষা। জবাবদিহিতা, হিসাব বিজ্ঞান কি করে? ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই একটা সিস্টেম বা প্রক্রিয়া করা যাতে করে জবাবদিহিতা থাকে। মালিক, ঋণদাতা এবং বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। শুধুমাত্র অভ্যন্তরীণ যে অডিট আছে তা না, ইন্টারনাল অডিট আছে তাই না, বাইরের কিন্তু মালিক পক্ষ, ঋণদাতা এবং বিনিয়োগকারী তোমাকে জবাব দিতে চাবে, এই জন্য প্রপার অ্যাকাউন্টিং করতে হবে। সরকারের নিকট জবাবদিহিতা। সো এই যে আজকে তোমাদের চ্যাপ্টারটা আমরা পড়ে দেখালাম, একটা দুইটা ছোট্ট কোশ্চেন দেখি, দেখো। বহু নির্বাচনী হিসাব বিজ্ঞান সমাজের একে অপরের সম্পর্ক নির্ণয় করে, এটি হবে না। খ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা আলোচনা করে, এটা হতে পারে, কিন্তু এর চেয়ে বড় কাজও আছে। পণ্য ক্রয় এবং বিক্রয় হিসাব রাখে, এটাও ঠিক আছে, কিন্তু এই ঘটা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ফলাফল নিরূপণ, এই ঘটা যদি হয়ে যায়, তাহলে এখানে খ এবং হচ্ছে গ অটোমেটিক এর ভিতরে আছে। তার মানে ক হবেই না, সমাজের একে অপরের সম্পর্ক নিয়ে করে না, এটা সমাজ বিজ্ঞান করে, অ্যাকাউন্টিং করে না। অ্যাকাউন্টিং উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা করে, ঠিক আছে, ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা করে, কিন্তু এই সমস্ত কিছু চলে আসে যখন এই ঘটা হবে রাইট আনসার, একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ফলাফল নিরূপণ। হিসাব বিজ্ঞানের সেকেন্ড কোশ্চেন, কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয়? সম্পদ ক্রয়ের ফলে হবে না, ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে হবে না, সঠিক সিদ্ধান্ত নিলে। সঠিক সিদ্ধান্ত, এই কথাটা, ব্যয় নিয়ন্ত্রণ আসবে, সম্পদ ক্রয় আসবে, ক্রয় আসবে সবই, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু ফলাফল অর্জন করা সম্ভব। এখানে আরেকটা কোশ্চেন আছে, একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? সেটা হচ্ছে ঋণ প্রদানকারী হবে না, মালিক এবং ব্যবস্থাপক। অর্থাৎ তাহলে একটি প্রতিষ্ঠানের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এই 1 এবং 2, অর্থাৎ এই ক যেটা, ক ইজ রাইট আনসার, এটি কারেক্ট আনসার। হিসাব ও প্রযুক্তি, হিসাব ও প্রযুক্তি হিসাব বিজ্ঞান সংকুচিত করে, হিসাবের গতিরোধ করে, হিসাব বিজ্ঞানের ব্যয়বহুল করে তোলে, হিসাব বিজ্ঞান উন্নতি ঘটায়। এটা আসলে বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব বিজ্ঞান উন্নতি ঘটায়, এটি হবে ঘ হবে রাইট আনসার। হিসাব বিজ্ঞান কি কি নামে অবহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে হিসাব ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, তারপর হচ্ছে এটা হচ্ছে হিসাব ব্যবস্থা, আসলে বিবরণী, আসলে এখানে তথ্য ব্যবস্থা, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। তো এখানে আমরা হিসাব ব্যবস্থাকে, হিসাব বিজ্ঞানে হিসাব ব্যবস্থা
এবং তথ্য ব্যবস্থা দুটি এখানে, তাহলে হিসাব বিজ্ঞানকে হিসাব ব্যবস্থা বলা হয়। আবার এখানে একটু ভুল এনারা করেছে, উচিত উচিত ছিল এটাই, যে হিসাব ব্যবস্থা হিসাব বিজ্ঞানকে হিসাব ব্যবস্থা বলা হয়, এটা ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এখন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম আসছে, এই কারণে তথ্য ব্যবস্থা বলা হয়। সো এটা আসলে ক এবং খ দুটি হবে, কিন্তু একটা ধরলে হিসাব ব্যবস্থা বলা যায়। এখানে আমি যেহেতু একদম অ্যাডভান্স লেভেলে অনার্স মাস্টার্স এবং সিএসসিএম তে পড়াই, তোমাদের শিক্ষকদের কাছে এটা একটু ক্লিয়ার হয়, এই বইগুলোর কিছু কনফিউশন থাকে, আমি এটা নিয়ে আলাপ করবো বিভিন্ন সময়। যেমন এখানে অ্যান্সারটা একটু কনফিউশন আছে, আমরা হিসাব ব্যবস্থাই বলতে পারি, কিন্তু এই হিসাব ব্যবস্থা এখন তথ্য ব্যবস্থার সাথে একে একে অপর মিলে গেছে, এই জন্য অ্যাকাউন্টিং কে এখন বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। তো আপাতত তোমার কনফিউশন দূর করে ক হিসাবে রাইট তুমি দিতে পারো। হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে মালিক হবে না, কর কর্তৃপক্ষ হবে, ব্যবস্থাপক হবে না, অভ্যন্তরীণ নিরীক্ষক হবে না, এই কর কর্তৃপক্ষই হবে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সেবামূলক অমনোযোগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংঘ, এটা বিজ্ঞাপনী সংস্থা হবে না। তাহলে 1 এবং 3, অর্থাৎ 1 আর 3, খ হচ্ছে রাইট অ্যান্সার। সো অ্যান্সার গুলো তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আলাপটা করতে থাকবা। আমি আশা করি আজকের প্রথম ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের, এসএসসি 2027 কমার্স গ্রুপ, সেই গ্রুপে সবাই যোগদান করবা। এটি একদম বিনামূল্যে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস রেকর্ড করে দিব ইনশাল্লাহ। এটা আমার সিএসআর, আমার ব্যক্তিগত সিএসআর, এবং আমাদের বিশ সলিউশন পিএলসি এবং এডুটিভির একটা সিএসআর, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সামাজিক, একটু আগে অ্যাকাউন্টিং বললো না, যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, এই সমাজের দায়বদ্ধতার কারণেই কিন্তু আমি এই কাজটা করছি। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, ভালো থাকবে।